দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 14। বাতাসে কাঁচা রক্তের উৎকট গন্ধ, গলার ভেতরে ছুরিটা অনবরত ওঠানামা করছে নিখুঁত দক্ষতায়, নির্দয় জিঘাংসায়। বারংবার করা সেই ছুরিঘাতে চামড়া চিরে গিয়ে ভেতরের রগগুলো এখন বিষাদ মাংসপিণ্ডের মতো বাইরে ঝুলে আছে। এইডেনের পুরো মুখমণ্ডল তপ্ত রক্তে মাখামাখি। গ্যাভিন আর অলিভার যখন লোকটাকে ছেড়ে দিল, ততক্ষণে সে প্রাণীর এক তাল মাংসে পরিণত হয়েছে। মেঝেতে আছড়ে পড়ার শব্দটা এডেনের কানে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সে লাশের দিকে তাকে শীতল গলায় বলল, ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, অন্তত তোর এই ছেলে মেয়েগুলোর মুখ চেয়ে হলেও এই যাত্রা রেহাই পেতি, কিন্তু তোর কপালে তো দয়া সইল না। সেদিন মুক্তি পেয়ে তুই কিনা গেলি আমারই পোষা কুকুরদের কাছে নালিশ ঠুকতে। বলেই একটা পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল এডেন। তারপর হাঁটু গেড়ে বসে হাতের ছুরিটা সজোরে গেঁথে দিল লোকটার খুলিতে। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এই দেশের পুলিশ, আইনজীবী থেকে শুরু করে ক্ষমতায় থাকা একটা কুকুরও আমার টাকায় কেনা গোলাম। নালিশ জানানোর জায়গা আর পেলি না রে মূর্খ। গুড আফটারনুন মিস্টার জায়দাদ। আচমকা এক গম্ভীর পুরুষালী কণ্ঠে এডেনের হাসিটা থমকে গেল। তার অনুমতি ছাড়া এই কেবিনে কেউ ঢুকেছে, এই বোর্ডটা মাথায় চড়তেই তার শিরায় রক্ত টকবক করে উঠল। কেনিত এগিয়ে এসে তার হাতে একটা রুমাল ধরিয়ে দিল। এইডেন কোনো কথা না বলে আগে নিজের মুখের লালচে তরলটুকু মুছে নিল। তারপর রক্তমাখা হাতটা বাড়িয়ে দিতেই গ্যাভিন সেখানে একটা পিস্তল নামিয়ে রাখল। আগন্তুক ধীর পায়ে এগোতে এগোতে নিষ্প্রিয়ভাবে বলল, বোধহয় ভুল সময় চলে এলাম। এডেন সরাসরি বন্দুকটা লোকটার কপালে তাক করে হিমশীতল গলায় বলল, হাতটা আজ আর নতুন করে নোংরা করতে ইচ্ছে করছে না। কথাটা শেষ করে সে ট্রিগার টিপল। তবে লক্ষ্যবস্তু সামনের লোকটা নয়, বরং তার পেছনে দরজায় দাঁড়িয়ে থাকা পাহারাদার। মুহূর্তের শব্দে গার্ডের বুকটা ঝাঁঝরা হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এক চুলও নড়ল না। চোখের সামনে দুটো রক্তাক্ত খুন দেখেও তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি লেগে আছে। পিস্তলটা আবার গ্যাভিনের দিকে বাড়িয়ে দিতেই কেনিত ভ্রুকুচকে জিজ্ঞেস করল, ওকে কেন মারলেন বস? এডেন নিজের চেয়ারে হেলান দিয়ে বসতে বসতে জবাব দিল, আমার অনুমতি ছাড়া এখানে একটা পিঁপড়াও ঢোকার সাহস পায় না। সেখানে এই জলজ্যান্ত মানুষটা ভেতরে এলো কি করে? জঞ্জাল কমানোর এটাই সেরা উপায়। লোকটা এবার অযাচিতভাবে এডেনের ঠিক সামনের চেয়ারটা টেনে জাঁকিয়ে বসলো। এতক্ষণ অবজ্ঞা করলেও এবার এডেন তার দিকে তাকাতে বাধ্য হলো। আর তাকাতেই যেন তার বুকের ভেতরের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। অনুভূতিগুলো সব ভোঁতা হয়ে আসতে লোকটা এক চিলতে হাসি ছড়িয়ে বলল, এডেন জায়দাদ, মনে আছে নাকি? আজরান দা। বাকি অংশটুকু সে উজ্জ করে রেখে অর্থপূর্ণ এক হাসি দিল। মুহূর্তেই এইডেনের চেওল শক্ত হয়ে উঠল। টেবিলের ডয়ারের নিচে রাখা রিভলভারের ট্রিগারে হাত রেখে সে ফুঁসে উঠল, আরেকবার পালিয়ে বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার কি করবি? এত বড় কলিজা তোর যে সোজা আমার ডেরায় চলে এসেছিস। আজরান অদ্ভুত এক ভঙ্গিতে হাসল, তারপর বলল, আমার কলিজার সাইজ তো তুই আগে থেকেই জানিস। কলিজা বড় না হলে কি আর নিজের কলিজা নিজেই বের করে খাওয়া যায়? বলেই সে পাগলের মতো অট্টহাসিতে ভেঙে পড়ল। এইডেন ট্রিগারে চাপ দিতে দিতেই বলল, জমের দুয়ারে এসে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিস কোন সাহসে? আজরান হাসতে হাসতেই জবাব দিল, প্লিজ শুট মি মিস্টার জায়দাদ। ঠিক তখনই এইডেনের নজর গেল আজরানের বুক পকেটের বোতামের সাথে লাগানো ছোট্ট একটা চিপের দিকে। তার আঙুল ট্রিগার থেকে আলগা হয়ে এলো। আজরান তার দৃষ্টি অনুসরণ করে নিজের বুকের দিকে তাকালো, তারপর ঠোঁট উল্টে কৃত্রিম কান্নার ভঙ্গি করে বলল, ইস, মিস্টার জায়দাদ দেখে ফেলেছে। আহ। পরক্ষণেই আবার তার পাগলাটে হাসি শুরু হলো। এইডেন ডয়ারে বন্দুকটা সময় নিয়ে রাখলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আজরানের কলার চেপে ধরে টেনে নিজের কাছে আনলো। নিচু স্বরে হিসিয়ে বলল, তুই নিজেকে বড় খেলোয়াড় ভাবতে পারিস, কিন্তু ভুলে যাস না আমি তোর কোচ। কলারটা ছেড়ে দিয়ে তার কাঁধে হাত রাখলো এইডেন। কণ্ঠে এক কৃত্রিম আতিথেয়তা এনে বলল, তা কি খাবি? চা, কফি নাকি ঠান্ডা কিছু? আজরান এবার কিছুটা থমকে গেল। এইডেনের এই হঠাৎ শীতল আচরণ সে আশা করেনি। তার বিভ্রান্ত চেহারা দেখে এইডেন ফিক করে হেসে দিল, আরে আমাকে নিয়ে এত ভাবিস না, আমাকে বোঝা তোর সাধ্যের বাইরে। যেদিন সত্যি সত্যি আমাকে বুঝে যাবি, আমি নিশ্চিত সেদিন তুই ট্রমাটাইজড হয়ে কোমায় চলে যাবি। আজরান স্থির হয়ে বসে রইল। সে বুঝতে পারছে এডেন অলরেডি তার কোনো চাল চেলে ফেলেছে, কিন্তু সেই চালটা ঠিক কি তা ধরতে না পারার একটা অস্বস্তি তাকে গ্রাস করতে শুরু করেছে।
আকাশের মেলানচাঁদটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে, যেন জগতের সমস্ত বিষণ্ণতা আজ ওই রূপালী গোলকটাকে গ্রাস করেছে। চারিদিকে নিস্তব্ধতা এতটাই প্রখর যে নিজের হৃদস্পন্দনের শব্দ কানে তালা লাগিয়ে দেয়। পৃথিবীর সমস্ত কোলাহল যখন গভীর ঘুমে মগ্ন, তখন জায়নামাজে সিজদা হয় লুটিয়ে আসে নাহিয়ান। তার বলিষ্ঠ দেহটা ক্ষণে ক্ষণে থরথর করে কেঁপে উঠছে। লোকে বলে পুরুষের কাঁদতে নেই, পুরুষের চোখের জল নাকি তার দুর্বলতার প্রতীক। কিন্তু আজ এই নিভৃত শেষ রাতে স্রষ্টার সামনে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর শক্ত খোলস বিসর্জন দিয়ে অঝরে বিলাপ করতে ইচ্ছে করছে তার। বুকের বাম পাশে এক অবাধ্য যন্ত্রণা বিষাক্ত সাপের মতো দংশন করছে, যার কোনো উপশম আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নেই। যতবার নোভার সেই ক্ষতবিক্ষত নাজুক দেহটার কথা মনে পড়ছে, ততবার নাহিয়ানের ভেতরটা কোনো অদৃশ্য চাপে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আপন মনে প্রশ্ন করে, কোন মায়ায় সে এভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেল? তার পরিটাকে ওপরওয়ালা কেন এত কষ্টের সাগরে ভাসালেন? সে তো চিরকাল শুধু চেয়েছিল মেয়েটা একটু সুখে থাকুক, একটু হাসুক। জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়াতে নাহিয়ানের বেশ কষ্ট হলো, যেন শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। তাহাজ্জুদের এই প্রহরগুলোতে সে নিয়মিত হাত পাতে খোদার দরবারে। জীবনের বিনিময়ে হলেও সে শুধু তার পরীর মুক্তি আর সুস্থতা ভিক্ষা চায়। ধীর পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো নাহিয়ান। রাতের হিমেল হাওয়া তার তপ্ত গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু ভেতরের আগুন নেভানোর সাধ্য এই বাতাসের নেই। দীর্ঘক্ষণের কান্নায় তার চোখ দুটো ফুলে ছোট হয়ে এসেছে, দৃষ্টি ঝাপসা। ঠিক তখনই কাঁধে একটা শীতল ও পরিচিত স্পর্শ পেয়ে সে চমকে পেছন ফিরল। বেঞ্জামিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি টেনে বলল, এত রাতে তুই জেগেছে? বেঞ্জামিন পাশের একটা আরাম কেদারা টেনে আয়েশ করে বসল। তার চোখে মুখেও ক্লান্তি, তবে দৃষ্টিতে তীক্ষ্ণতা। সে শান্ত গলায় বলল, রাত জাগা তো আমার পুরনো অসুখ। এর আগে 3বার এসেছিলাম তোর ঘরের দরজায়, প্রতিবারই দেখলাম তুই জায়নামাজে মাথা ঠেকিয়ে আসিস, তাই আর বিঘ্ন ঘটাতে চাইনি। নাহিয়ান ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও। বেঞ্জামিন কিছুক্ষণ নিবিষ্ট মনে নাহিয়ানের দিকে তাকিয়ে থাকলো, তারপর আচমকা এক সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কাঁদছিলি কেন স্পন্দন? প্রশ্নের অতর্কিত আঘাতে নাহিয়ান যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চোর ধরা পড়ার মতো ভঙ্গিতে বলল, আজব তো, আমি আবার কাঁদতে যাব কেন? এমনি চোখ মুখ লাল হয়ে আছে। বেঞ্জামিন এবার বেশ কঠোর স্বরে বলল, আমার কাছে নাটক করিস না। তুই কি ভাবছিস গাছ দিয়ে মাছ বুঝিয়ে আমাকে ধোকা দিবি? ছোটবেলা থেকেই তোকে চিনি আমি। নাহিয়ান প্রসঙ্গ এড়াতে চাইল, তার ভেতরকার অস্থিরতা ঢাকতে কাপা গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা তোর কি কাল ডিউটি আছে? বেঞ্জামিন এবার নাহিয়ানের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, কথা ঘোরাচ্ছিস কেন? সত্যি করে বল কি হয়েছে, না হলে কিন্তু আমি এখনই মা বাবাকে ডেকে আনবো এবং বলবো যে তার ভাগ্নে মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে। নাহিয়ান বড় একটা নিঃশ্বাস নিল। ছোটবেলা থেকে বেঞ্জামিন আর তার সবচেয়ে কাছের বন্ধু। তার কাছে কোনো কিছু গোপন করা মানে পণ্ডশ্রম। নাহিয়ান পাশের কাউচে শরীরটা এলিয়ে দিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, একটা সিগারেট হবে বেন? বেঞ্জামিন আকাশ থেকে পড়ল। নাহিয়ান কোনোদিন ধোঁয়াও সহ্য করতে পারত না, আজ সে নিজেই বিষ চাইছে। বিস্ময় চেপে সে পকেট থেকে একটা সিগারেট আর লাইটার বের করে ধরিয়ে দিল। নাহিয়ান সিগারেটটা ঠোঁটের মাঝে চেপে ধরে ধোঁয়ার এক দীর্ঘকুণ্ডলী নিজের ফুসফুসে টেনে নিল, যেন ওই ধোঁয়ার সাথে মনের সব বিষাদ পুড়িয়ে দিতে চাই। বেন, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, হয়তো নিজের প্রাণের চেয়েও বেশি। বেঞ্জামিন জানতো এমন কিছু একটা হবে। তার খুব ইচ্ছে ছিল একটা রসিকতা করে পরিবেশটা হালকা করার, কিন্তু ভাইয়ের চোখের কোণে জমে থাকা জল দেখে তার ঠাট্টাগুলো গলায় আটকে গেল। সে ধীরস্থিরভাবে বলল, তাহলে লন্ডন এলি কেন তোর প্রেয়সীকে ফেলে? নাকি তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে বলে দেবদাস সাজতে এসেছিস? নাহিয়ান সিগারেটে শেষ টান দিয়ে ধরা গলায় বলল, আমি লন্ডনে এসেছি আমার পরীর টানে, সেই শহরেই আছে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখ, তাকে খুঁজে পেয়েও আমি আবার তাকে নাগালের বাইরে হারিয়ে ফেলেছি। মানে, সবটা খুলে বলতো ভাই। নাহিয়ান শুরু থেকে শেষ পর্যন্ত নোভার প্রতি তার ভালোবাসা, তার হারিয়ে যাওয়া আর এইডেনের নিষ্ঠুরতার প্রতিটি অধ্যায় খুলে বলল। সব শুনে বেঞ্জামিনের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। সে অস্ফুট স্বরে বলল, এইডেন জায়েদাত ওই জল্লাদটা তুলে নিয়ে গেছে মেয়েটাকে, আর তুই এখনো তাকে ফিরে পাওয়ার আশা রাখিস?
তুই জানিস ও কতটা ভয়ঙ্কর? নাহিয়ান সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে তখন ভেসে আসে ইস্পাত কঠিন সংকল্প আর প্রতিশোধের আগুন। হাতের আধপোড়া সিগারেটটা নিজের বুড়ো আঙুলে চেপে ধরল সে। আগুনের শিখা তার চামড়া পুড়িয়ে দিলেও সে ভ্রু কুঁচকাল না, ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, আমি তাকে ফিরিয়ে আনবই। এর জন্য আমার তোর সাহায্য চাইবেন, আর চাই এইডেন জায়দাদের কোনো এক দুর্ধর্ষ শত্রুর ছায়া। ভোরের প্রথম স্নিগ্ধ আলোটা জানালার পর্দা ভেদ করে নোভার চোখের পাতায় এসে লুটিয়ে পড়ল। সেই আলোটুকু যেন তার দীর্ঘ 3 দিনের পাথরের মতো ভারী ঘুম ভাঙানোর এক মৃদু আমন্ত্রণ। নোভার চোখের পাতা দুটো সামান্য কেঁপে উঠল। সে আপ্রাণ চেষ্টা করলো চোখ মেলে তাকাতে, কিন্তু শরীরটা যেন তার নিজের বশে নেই। এক অসহ্য ক্লান্তি আর দুর্বলতায় প্রতিটি হাড়গোড় অবশ হয়ে আছে। সে তার ডান হাতটা সামান্য নাড়ানোর চেষ্টা করতেই ক্যানোলোটা বেকায়দায় টান খেলো। মুহূর্তেই সূক্ষ্ম একটা শব্দে তার হাতের পাতলা চামড়াটা চিড়ে গেল এবং সেখান থেকে তপ্ত লাল রক্ত গলগল করে বেরিয়ে এলো। ব্যথার এক তীব্র ঝিলিক তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ফ্যাকাশে হয়ে যাওয়া নোভা ধীরে ধীরে বিছানায় উঠে বসার চেষ্টা করলো। তার চারপাশটা এখনো কুয়াশাচ্ছন্ন, যেন এক ঘোরের ভেতর সে ভাসছে। এইডেন সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে কেবল কোমরে জড়ানো একটা শুভ্র তোয়ালে। তার ভেজা চুলগুলো কপালে অবাধ্যভাবে লেপ্টে আছে। সেখান থেকে জলের ফোঁটাগুলো চুইয়ে চুইয়ে তার সুঠাম চওড়া বুক বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। সে এক হাতে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ক্যাজুয়াল ভঙ্গিতে ল্যাপটপটার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার তীক্ষ্ণ নজর আটকে গেল সিসিটিভি ফুটেজের একটি বিশেষ কোণে। স্ক্রিনটা বড় করতে সে দেখল নোভা জেগে উঠেছে এবং বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। নোভা হয়তো নামার চেষ্টা করছিল, কিন্তু এইডেনের চোখে পড়ল বিছানার চাদরের উপর এক ছোপ কালচে রক্তের দাগ। নোভার রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে এইডেন বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে বিড়বিড় করল, ও শিট, ফাক। নিজের অর্ধনগ্ন অবস্থার কথা বিন্দুমাত্র মাথায় না রেখেই সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নোভার ঘরের দিকে ছুটল। এদিকে নোভা টলমল পায়ে বিছানা থেকে নামার চেষ্টা করছে। দীর্ঘ 3 দিনের অচেতনতার পর শরীরটা ভীষণ চটচটে আর ভারী লাগছে। একটা তীব্র অস্বস্তি তাকে ওয়াশরুমের দিকে তাড়িত করছিল। দাঁড়াতেই মাথাটা প্রচণ্ড চক্কর দিয়ে উঠল তার, যেন পৃথিবীটা পায়ের তলা থেকে সরে যাচ্ছে। এক পা বাড়াতেই সে ভারসাম্য হারিয়ে মেঝেতে আছড়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই একজোড়া শক্ত পেশিবহুল হাত তাকে জাপটে ধরল। একদিন তাকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচালো ঠিকই, কিন্তু নোভাকে পাঁচকোলা করে ধরতে গিয়ে তার কোমরের আলগা তোয়ালেটা ছিটকে মেঝেতে পড়ে গেল। এইডেন নিজের বিরক্তি চেপে জল শক্ত করল। নোভা তখন ঘোর লাগা চোখে এইডেনের মুখশ্রীর দিকে তাকিয়ে ভেজা চুল থেকে 2-1 ফোঁটা জল নোভার নাক আর কপালে টুপ করে আছড়ে পড়ল। এই মুহূর্তে এইডেনকে যেন কোনো আদিম ও ভয়ঙ্কর সুন্দর দেবতার মতো দেখাচ্ছে। একদম নিখুঁত জলাইন, গাল জুড়ে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি। অন্য যে কোনো সময় এইডেনের বিচিত্র রঙের মনির চোখ জোড়া হিংস্র মনে হলেও এখন তাতে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। তার সেই পাতলা কিন্তু ধারালো ঠোঁট জোড়াও স্থির। নিস্তব্ধতা ভেঙে এইডেন গভীর ও গম্ভীর স্বরে বলে উঠল, কি হলো? আজকে আমার কোলেই চড়ে বসে থাকার ইচ্ছে? দেখছো না আমার টয়লেটে ফ্লোরে পড়ে রয়েছে? ওটা তো আমাকে তুলতে হবে নাকি? এরপর তো দেখা যাবে আমার এই কোহিনূর পাথর দেখে লজ্জায় আবার জ্ঞান হারিয়ে ফেলেছো। কথার গূঢ় অর্থ উদ্ধার করতে নোভার কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু যেই বুঝলো অমনি তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে শুরু করলো। লজ্জায় আর আড়ষ্টতায় তার সারা শরীর রিরি করে উঠল। সে তড়িঘড়ি করে চোখ বন্ধ করে এইডেনের কোল থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। এইডেন অবলীলায় মেঝে থেকে তোয়ালেটা তুলে আবার কোমরে জড়িয়ে নিল এবং ঠোঁট বাঁকিয়ে এক টুকরো বিদ্রুপাত্মক হাসি হাসল। সে ভাবল, মেয়েদের এই এক নাটক। সেদিন রাতে সবটা সচক্ষে দেখলেও আজ কেন এমন সতীপনা দেখাতে হবে? সে ভারী কিশোরে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়ার চেষ্টা হচ্ছিল? বাইরের কর্মচারীদেরকে আমি শোপিস হিসেবে বসিয়ে রেখেছি। নোভা মাথা নিচু করে কাচুমাচু হয়ে বলল, ফ্রেশ হওয়া প্রয়োজন ছিল, তাই ভাবলাম ওয়াশরুমে যাব। এইডেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কিছু খেয়েছো? নোভা এবারও চোখ তুলে তাকাতে পারল না, শুধু নিচু স্বরে বলল, না, ফ্রেশ হওয়ার পর হয়তো। এইডেন আর কোনো তর্কের অবকাশ রাখল না। সে নোভাকে অতর্কিতে আবার পাঁজকোলে তুলে নিল। নোভার আপত্তির কোনো সুযোগ না দিয়েই সে ওয়াশরুমের ভেতর ঢুকে শাওয়ারটা অন করে দিল। ঝরঝর করে জলের ধারা যখন দুজনের ওপর আছড়ে পড়ল, এইডেনের ভেজা শরীরটা আবার সিক্ত হলো।
নোভা এক প্রকার বাধ্য হয়ে এডেনের বলিষ্ঠ গলা জড়িয়ে ধরে শক্ত করে চোখ বুঝল। শাওয়ারের নিচে দুজনেই তখন জলসিক্ত। নোভার গায়ের পোশাকটা ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়ে তার শারীরিক অবয়বকে আরও স্পষ্ট করে তুলছে। জলের ছোঁয়ায় তার গোলাপি অধৈর্যরা যেন ভিজে টসটসে হয়ে উঠেছে। এইডেনের স্থির দৃষ্টি নোভার সেই কাঁপতে থাকা ঠোঁট দুটোর ওপর গিয়ে থমকে গেল। সে নোভার মুখের দিকে সামান্য ঝুঁকে পড়ল। তার তপ্ত নিঃশ্বাস তখন নোভার ওপরে আছড়ে পড়ছে। এক মায়াবী অথচ আদিম নেশায় আচ্ছন্ন হয়ে সে ফিসফিস করে বলল, আই ওয়ান্ট টু বাইট ইউর লিপস সানশাইন, মে আই?